স্যার। তো আজকে আমাদের কত নম্বর ক্লাস? সপ্তম। কারণ অলরেডি আমরা ষষ্ঠ ক্লাস করিয়ে ফেলেছি। আজকে আমাদের সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসে যে বিষয়গুলো আমি আপনাদের সামনে নিয়ে আসব সেটা হলো ষষ্ঠ ক্লাসে যে আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি সেই অ্যাসাইনমেন্ট অনুসারে আজকে আমরা সপ্তম ক্লাসটি করব। আর যারা এখনো অ্যাসাইনমেন্টগুলো করেন নাই তারা কিন্তু আসলে পিছিয়ে পড়বে না, কারণ আমি কিন্তু অলরেডি প্রজেক্ট ওয়াইজ আমি আমার ডিজাইনগুলা ক্লাসগুলো শুরু করে দিয়েছি, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ষষ্ঠ ক্লাসের অ্যাসাইনমেন্ট, যে আমি আপনাদেরকে এরকম একটা প্ল্যান দিয়েছিলাম। এটা একটা সাইট, নসুন্দির একটা সাইট। তো এই সাইটে অলরেডি শুধু কলাম প্লেসমেন্ট ছিল, আর কোনো কিছুই ছিল না। তো এভরিথিং গাঁথুনি থেকে শুরু করে এবং এটার যে সলিউশন আমরা যারা ইঞ্জিনিয়ার আছি তারা কিন্তু বা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারাই আছি না কেন, সবাই কিন্তু আমরা জানি যে একটা প্ল্যানের মধ্যে সবচেয়ে মাস্ট ইম্পর্টেন্ট হলো একটা প্ল্যান সলিউশন করা। এটা খুবই টাফ একটা ইস্যু। দেখা গেছে অনেক সময় যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে তাদেরও আসলে প্ল্যান সলভে অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো ভাই এটা, বাট জি ভাই জি। আপনার স্ক্যানটা একটু ছোট হয়েছে তো। স্ক্যান ফুল করলে মনে হয় ভালো হয়। আমার স্ক্রিনটা ফুল আছে, হ্যাঁ। হয়তো আপনি কি মোবাইলে করতেছেন না ল্যাপটপে? আমি ল্যাপটপে করতেছি। তাহলে আমার আপনার এটা ফুল স্ক্রিনটা করা। স্ক্রিনটা যদি একটু বড় করে নেন তাহলে হয়তো বা না না, ফুল দেখতে পাবেন, আমারটা ঠিক বড়ই আছে? আছে, মানে বড়ই করছে, কিন্তু দেখা যাচ্ছে আপনারটা ছোট দেখাচ্ছে আর কি। ও, সবার কি একই অবস্থা বা প্রবলেম? আমার তো এখানে ফুল দেওয়া। আচ্ছা, সমস্যা নাই কারণ। না, প্রবলেম হলে অবশ্যই বলতে হবে, কারণ হয়তো বা হইতেও পারে। আমার ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। এই যে এখানে আমার মাউস পয়েন্টার দেখা যাচ্ছে, এই যে কর্নারে। না না, এই হ্যাঁ, ফুল ফুল স্ক্রিন স্পিড। তো দেখা যাচ্ছে ভাইয়া। না না, এটার কথা বলিনি, আমি বলতেছি ল্যাপটপে সম্ভবত আপনার ইয়েটা মানে আর একটু বড় করা যাবে। হুম। এমনিতে তো সবটাই দেখা যাচ্ছে, কিন্তু ওই যে উপরে কর্নারে ক্রস চিহ্নের পাশে ওইটা দিয়ে আর একটু বড় করা যায়। ওটার কথা বলছি। আচ্ছা, ওকে, সমস্যা নেই। দেখি আমি আবার একটু করতেছি। ওকে। তো এটা ছিল আমার আগের যে ক্লাসে এটা ছিল অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট অনুসারে যারা যারা এটাকে কি প্রবলেম যেটা ছিল সলভ করেছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুব ইজি। এবং আমি এই প্রজেক্টের উপর ডিপেন্ড করেই আমরা সামনে আগাবো ইন্টেরিয়র পার্টটা, হ্যাঁ। আমরা ইন্টেরিয়রে যেটা করে থাকি, আমাদের ইন্টেরিয়র ফার্স্ট স্টেপ হলো আমরা ইন্টেরিয়র একদম পারফেক্ট সময়টা হলো যখন কোনো গাঁথনি হয় নাই, জাস্ট ছাদ ঢালাই হয়েছে। তখন তখনই আমাদের ইন্টেরিয়র প্ল্যানিং করার আহ, উপযুক্ত সময়। তো এটা ছিল ওইরকম প্ল্যানের একটা কি একটা কি বলে এটাকে, প্ল্যানিং, যেটা আসলে খুব একটু বলতে গেলে একটু ডিফিকাল্ট ছিল সলভ করাটা। তো যারা যারা করেছেন তাদের জন্য অনেক ইজি, আর যারা করেন নাই তারা খুব দ্রুত এটা করে নেবেন, ঠিক আছে? এবং এটাকে ঘিরিয়ে আমরা সামনে আগাবো। ওকে। তো আমি এটা একটা প্ল্যানিং সলভ করেছি। এটা ছিল আমাদের কি আমার যে প্ল্যানিংটা, এটা ছিল সেই প্ল্যানিং এর সলভ, হ্যাঁ। আমরা এই এই পোর্শনটা আমরা যেটা করেছি এটা আমরা লিভিং রেখেছি আমি। সো আপনারা আপনাদের মতো করে এটাকে ডিজাইন করবেন বা এটাকে সাজাবেন। ফ্লোর কি ফ্লোর এই ফ্লোর প্ল্যানটা এরকম ভাবে সাজাবেন যাতে আসলে কলামগুলো হাইট থাকে, বা একটু কলামগুলো যাতে ওইরকম মানে যাতে হাইট থাকে, এক কথায়, ঠিক আছে? আর আমি গত ক্লাসে সবকিছু বলে দিয়েছি, এখন আমরা সামনে আগে। তো এটা ছিল আমার ওই প্ল্যানের মেন টপিকটা ছিল যে কলামগুলো হাইড করতে হবে, এবং এই যে তিনটা রুম, এই তিনটা রুম অনুসারে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। তো আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে এটা এটা হবে আমাদের মেন এন্ট্রি। মেন এন্ট্রি হবে এখানে। মেন এন্ট্রি হয়ে এটা লিভিং রুম থাকবে।
দেন লিভিং রুম হয়ে ডাইনিং, এই পোর্শনটা হবে ডাইনিং রুম, দেন এটা হচ্ছে ওপেন কিচেন। ঠিক আছে। আর এই যে এই পোর্শনটা দেখতেছি আমরা, এই পোর্শনটা হলো গেস্ট রুম, এবং এটা হলো কমন টয়লেট। আমরা এখানে রিকোয়ারমেন্ট ছিল আমাদের এই কমন রুম কি কমন টয়লেট সহকারে তিনটা টয়লেট থাকবে। তো আমাদের অলরেডি তিনটা টয়লেট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ। আর এটা হলো মাস্টার বেড, আর এটা হলো চাইল্ড বেড। তো ওই অনুসারে আমি প্ল্যানটা সাজিয়েছি। তো এখন আমাকে যেটা করতে হবে, আমরা যখন ইন্টেরিয়র প্ল্যানটা করব, প্রথমেই আমাকে এরকম একটা প্ল্যান সলভ করতে হবে। সলভ করার পরবর্তীতে ক্লায়েন্টকে আমাকে ওইটা হ্যান্ড ওভার করতে হবে, যে ক্লায়েন্টের আসলে এই এই ধরনের মেজারমেন্ট অনুসারে বা এই সাজানো বা এই সলভ তার কাছে পছন্দ হয়েছে কিনা, বা সে এটাকে অ্যাকসেপ্ট করতেছে কিনা। যদি অ্যাকসেপ্ট করে, দেন আমরা পরবর্তী ধাপে আগাবো। এটা ছিল আমাদের মেন যে ডিস্ট্রিবিউশন, বা আমরা যে ডিভাইড করে আমরা রুমগুলো সাজাই। সাজানোর পরবর্তীতে আমাদেরকে ক্লায়েন্টকে দিতে হবে। যদি ক্লায়েন্ট বলে যে না এটা ঠিক আছে, তার যদি পছন্দ হয়, দেন আমরা নেক্সট স্টেপে আগাবো। আমাদের নেক্সট স্টেপ হলো যে এটাকে ইন্টেরিয়রে রূপান্তরিত করা। এখনো কিন্তু ওইরকম ভাবে কোনো ইন্টেরিয়র এটার মধ্যে করা হয়নি। ইন্টেরিয়রের মধ্যে পার্ট হবে এরকম, যে আমার লিভিং রুমে কিভাবে আমি লিভিং রুমটা সাজাবো, হ্যাঁ, কিভাবে আমি ড্রয়িং রুমটা সাজাবো, ডাইনিং, কিচেন টিচেন এভরিথিং সব কিছু আমি এখনই করব। বা এই আজকের ক্লাস, আজকে থেকে আমাদের 2 থেকে 3টা ক্লাস এটার উপরে হবে। ঠিক আছে। ওকে। তো এটা যেহেতু আমাদের লিভিং রুম, আমি একটু লিভিং রুমটা এখান থেকে কপি করি। ওকে। লিভিং রুম। তো লিভিং রুমের এই পাশে আমি টিভি টিভি ইউনিট দিতে চাচ্ছি, ঠিক আছে, বা টিভি টিভি ক্যাবিনেট দিতে চাচ্ছি। তো টিভি ক্যাবিনেটটা আমি এই পাশে দেব। এই পাশে দেব। এখন টিভি ক্যাবিনেটের জন্য আমি জাস্ট এখানে আমি ক্যাবিনেটটা রেক্টেঙ্গেল দিয়ে আমার ড্র করতে হবে। ঠিক আছে। এখন আমি যখন টিভি ক্যাবিনেট দেব এখানে, আমাকে অবশ্যই, যেহেতু এটা টু ডিতে আসলে লেন্থ আর ডেপথ প্রয়োজন পড়ে। আমি আবার বলি, টু ডিতে লেন্থ আর ডেপথ প্রয়োজন পড়ে। আমার ডেপথ কি ডেপথ আমি যেটা দেবো, অবভিয়াসলি আমাকে স্ট্যান্ডার্ড মাপ একটা দিতে হবে, যেটা আসলে স্ট্যান্ডার্ড থাকে। এই জিনিসটি আমাদের জানতে হবে যে আসলে এই টিভি ইউনিটের ডেপথ আসলে কতটুকু আমরা স্ট্যান্ডার্ড দিয়ে থাকি, বা কত থেকে কত। ঠিক আছে। তো আমরা টিভি ইউনিটের জন্য 14 থেকে 18 ইঞ্চি, 14 থেকে 18 ইঞ্চি পর্যন্ত আমরা ডেপথ দিয়ে থাকি। তো আমি এটা 16 দেব। তো আমি 16 দেব, এটার জন্য আমি পিএল ইন্টার নিয়ে, দাঁড়ান আমি মাউস ট্র্যাকিংটা চালু করে নিচ্ছি, আপনাদের জন্য সহজ হবে। ওকে। পিএল ইন্টার দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে ডেপথ দিয়ে দেব। আর ডেপথ দেওয়ার আগে যেটা আমাকে করতে হবে সেটা হলো লেয়ার নিয়ে কাজ করতে হবে। প্রথমেই আমি আগে থেকেই বললাম যে যারা লেয়ার নিয়ে কাজ করবে না, তাদের কিন্তু আসলে ওই ডিজাইনটা পারফেক্ট ভাবে হবে না, বা একটা সময় গিয়ে অনেক প্রবলেম হতে পারে। ঠিক আছে। তো আমি একটা লেয়ার নেব। আমি কি লেয়ার নেব? এটা ফার্নিচার লেয়ার নেব, যেহেতু আমি ফার্নিচার লেআউট করবো এখন, বা এখন ইন্টেরিয়র যেহেতু আমি করবো, প্রথমে ফার্নিচার লেআউটটা আসবে। তো ফার্নিচার লেআউটের মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি এখানে টিভি ইউনিটটা আমি ড্র করব। টিভি ইউনিটের ডেপথ দেবো আমি এখান থেকে 20 ইঞ্চি, সরি 16 ইঞ্চি দেবো। ঠিক আছে, 16 ইঞ্চি। 16 ইঞ্চি দেবো। লেন্থ আমি কতটুকু দিতে পারি সেটা ডিপেন্ড করতেছে আসলে আহ, আমার এই ডিজাইন অনুসারে অনেক সময় লেন্থটা ডিপেন্ড করে। তো সেখানে যদি আমি এখানে আমি 10 ফিট দিয়ে থাকবো, হ্যাঁ, বা দেবো, কেন দেবো? কারণ এই যে এই পোর্শনটাতে আমার, দাঁড়ান আমি 10 ফিট দিয়ে নিচ্ছি, 10 ফিট ইন্টার, দেন মিলিয়ে দেবো। ওকে, ডান। আমি এখানে 10 ফিট দিয়েছি, আর এই অপশনটা আমি স্পেসটা ফাঁকা রেখেছি। কারণ হলো এই কোনো একটা ব্যক্তি যখন প্রবেশ করবে, তা প্রবেশ করার পরবর্তীতে একটা ভালো একটা স্পেস যদি আমাদের এখানে থাকে, তাহলে একটু সুন্দর লাগবে। এই কারণে আমি 10 ফিট দিয়েছি। আর এখানে যখন আমরা 3D করবো, এখানে একটা ট্রি আমরা দিয়ে দেবো যাতে আর একটু সুন্দর লাগে। ওকে। তো এটা 10 ফিট দিয়েছি। এখানে আমরা টিভি ইউনিট দেব। তারপর জাস্ট এখান থেকে
এটা কপি করে এনে জাস্ট লিখে দিব টিভি ইউনিট, টিভি ক্যাবিনেট। ওকে, ডান। টিভি ক্যাবিনেট, যদি আপনার মনে হয় স্কেলটা একটু বড়, আপনি চাইলে একটু ছোট করে নিতে পারেন। ওকে। তারপর কি দিবেন? হ্যাচ দিয়ে দিবেন, একটা হ্যাচ, এই চিন্টার দিয়ে হ্যাচ দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনি এই 3 নম্বর হ্যাচটা ইউজ করতে পারেন। হ্যাঁ। ওকে, তারপর কালারটা দিবেন একটু, যেহেতু আমরা উড, এটার মধ্যে আমরা উড ইউজ করবো, সেক্ষেত্রে আমি একটু উড কালারটা দিচ্ছি। মোর কালারে যাবেন, এখান থেকে আপনি উড কালারটা একটু সিলেক্ট করে নিতে পারেন। ওকে, ডান ডান। উড কালারটা, কালারটা নিচ থেকে সিলেক্ট করে নিয়ে আসি। দেন বেশি দেওয়া যাবে না, জাস্ট একটা উডেনটা কালার আসলেই হবে, ওয়ার্ম কালার। ওকে, দেন এখান থেকে আমি স্কেলটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, যেহেতু আসলে দেখেন জুম দিলে এটা দেখা যাচ্ছে, অন্যথায় কিন্তু এটা কালার হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি স্কেলটা বাড়িয়ে দেবো, 10 দিয়ে দেবো। হ্যাঁ, যদি আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরো বেশি দেবো, সেটা আমার ডিপেন্ড করতেছে আসলে আমার ডিজাইনটা কেমন হবে। আমি এই কালারটা একটু ম্যাচ করে দিচ্ছি। ওকে। তো এরকম একটা উডেন টেক্সচার, আপনারা উডেন কালারটা ইউজ করবেন, তাহলে আপনার এটা সুন্দর হয়, ঠিক আছে? তো একটা লিভিং রুমে কি কি থাকে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। একটা লিভিং রুমে থাকে টিভি ক্যাবিনেট থাকে, তারপরে যে সোফা, এইদিকে আপনার সোফা পোর্শন থাকে। দেন একটা ট্রি টেবিল থাকে, এবং ওয়ালে কিছু ডিজাইন থাকে। একটা লিভিং রুম আপনারা একটু দেখবেন, আপনারা যখন যে কোনো একটা প্রিন্টারেস্টে যাবেন, এখানে লিখবেন লিভিং রুম, লিভিং লিভিং রুম। আগে নলেজ গেইন করতে হবে, তার পরবর্তীতে আপনাকে ডিজাইন করতে হবে। কারণ একটা লিভিং রুমে কি কি থাকে এই বিষয়গুলো আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, দেন পরবর্তীতে আমরা ডিজাইনে যাব। তো লিভিং রুমে সাপোজ দেখেন, এই যদি আমি এটি অন করি, বা এটাতে দেখেন এই যে টিভি ইউনিট রয়েছে, সিলিং আছে, তারপরে যে সোফা আছে, এই যে টি টেবিল আছে, মূলত এগুলো হলো কমন, এগুলো আপনাকে থাকবেই। ঠিক আছে। এই ধরনের একটু আর কি, যত ধরনের আমরা আগের ক্লাসগুলোতে আমরা আর কি জেনেছি যে আসলে যত ইনফরমেশন নিতে হবে বা যত ধরনের ক্রিয়েটিভিটি আছে, সে জিনিসগুলা যদি আমার হেল্প নিতে হয়, তাহলে আমি প্রিন্টারেস্ট থেকে আমি হেল্প নিতে পারবো, যে কোনো ডিজাইন আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে। তো প্রিন্টারেস্ট থেকে আপনারা যদি কোনো প্রবলেম হয় প্রিন্টারেস্টে যাবেন, প্রিন্টারেস্টে গিয়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা চয়েস করবেন, বা একটা আইডিয়া নেবেন। আইডিয়ার জন্য আপনার প্রিন্টারেস্ট সবচেয়ে মোস্ট পাওয়ারফুল একটা সাইট আর কি। তো টিভি ইউনিটটা আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? এখন টিভি ইউনিট দিচ্ছি, এবং এই যে এখানে পিছনে যে আপনার ওয়ালটা দেখতেছেন, এই ওয়ালে আমরা এই ওয়ালে কি করতে পারি? আমরা এই ওয়ালে করতে পারি ওয়াল প্যানেল। এখন ওয়াল প্যানেল আসলে আপনারা চিনেন কিনা, যদি না চিনেন সমস্যা নাই, আমি পরবর্তীতে আবার থ্রিডিতে গিয়ে আমি আবার এই জিনিসগুলো আবার যখন আমরা কাজ করব তখন আমরা বুঝবো। আপাতত ওয়াল প্যানেল নিচ্ছি। ওয়াল প্যানেলের জন্য আমি সর্বোচ্চ 1 ইঞ্চি নিয়ে থাকবো, সর্বোচ্চ 1 ইঞ্চি। কারণ ওয়াল প্যানেল করতে হলে একটা বোর্ড, একটা জাস্ট অনলি একটা বোর্ড ইউজ করলে আমার আহ, হয়। ঠিক আছে, তো সেটাও ডিপেন্ড করতেছে আমার ডিজাইনটা আসলে আমি কি ধরনের ডিজাইন দেব। ওয়াল প্যানেলটা বিভিন্ন ধরনের ডিজাইনের হয়ে থাকে। হ্যাঁ, লোবার লোবার কাটিং হয়ে থাকে, তারপর গ্রুপ কাটিং হয়ে থাকে, অনেক সময় বিভিন্ন ডিজাইন আছে, সে ডিজাইনটা হয়ে থাকে অনেক সময়, মানে বিভিন্ন ডিজাইন আছে।
যখন আমরা 3D তে যাবো ওই জিনিসগুলো দেখবো। আপাতত আমরা এখানে আমার প্ল্যান অনুসারে আমি 1 ইঞ্চি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 ইঞ্চি আমি, ওকে, ডান। ঠিক আছে, তারপরে জাস্ট হ্যাচটা দিয়ে দেব। আর মাথায় এখানে একটা বিষয়, সেটা হলো হ্যাচ আপনারা সবসময় সবচেয়ে পরে ইউজ করবেন, এখন না। যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা হ্যাচ ইউজ করবেন। জাস্ট আমি কাজের সুবিধার্থে আমি জাস্ট, কারণ পরবর্তীতে আমার এত সময় থাকবে না, ক্লাস শেষ হয়ে যাবে বা টাইম আর কি অনেক সময় লেগে যাবে, এটার জন্য আমি আগে আগে দেখাচ্ছি যে আসলে জিনিসটা কিভাবে হয়। তো এটা আমি ওয়াল প্যানেলের জন্য আমি দিয়ে দিয়েছি। সেম একইভাবে আপনারা এখানেও দিয়ে দেবেন। আমি এখানেও এই একটা লিভিং রুমে প্রথমে এসেই, যাতে মানুষের চোখে পড়ে যে এখানে ওয়াল প্যানেলটা সুন্দর, একটা ডেকোরেটিভ ওয়াল প্যানেল আমি এখানে ডিজাইন করব, সেক্ষেত্রে আমি এখানেও 1 ইঞ্চি আমি দিয়ে দিলাম। আর এটার আগে ডিপেন্ড করতেছে কি, আগে আপনারা ডিজাইনগুলো চয়েস করতে হবে, কি ধরনের ডিজাইন আপনি এখানে অ্যাপ্লাই করতেছেন। সো আমার একটা ডিজাইন চয়েস করা আছে, সেটা আমি অ্যাপ্লাই করব, এই কারণে আসলে এখান থেকে আমার নেওয়া এই চিন্তা। তারপরে হ্যাচ, ওকে, দেন এটা কপি করে আপনারা এখানে লিখে দিবেন যে আসলে এটা না, এটা কি, এটা সে, এটা হবে ওয়াল প্যানেল। ঠিক আছে, দেন এটা স্কেল করে আপনারা ছোট করে দেবেন। ওকে, দেন দেন আমরা এখন ফার্নিচার গুলো বসাবো, যে ফার্নিচার গুলো আসলে আমরা ব্লক হিসাবে আমরা পেয়ে থাকি। আপনাদেরকে ফার্নিচার, অটোক্যাডের অনেক ফার্নিচার আপনাদেরকে দেওয়া হবে, সমস্যা নেই। ফার্নিচার আমার কাছে অনেক ব্লক রয়েছে, সেই ব্লক কালেকশন গুলো আপনাদের জন্য তৈরি করা। তো ফার্নিচার গুলো আমি দিয়ে দেবো, সেই ফার্নিচার গুলো এরকম হতে পারে। একটু 1 মিনিট, আমি দেখাচ্ছি। ফার্নিচার, অটোক্যাড ম্যাটেরিয়ালস, এখানে হিউজ ফার্নিচার রয়েছে, ঠিক আছে, ব্লক রয়েছে, যে ব্লকগুলো আপনাদেরকে আমি দিয়ে দেব, নো প্রবলেম। দেন এই ব্লকগুলো থেকে আপনারা এই ফাইলটা ওপেন করতে পারেন। এই ফাইলটা ওপেন করলে আপনারা এখান থেকে হিউজ কালেকশন আপনারা এখান থেকে পাবেন। এখানে অনেক কালেকশন আছে, ঠিক আছে। তো এখানে ব্যাট আছে, মানে অনেক কালেকশন আছে, আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন। তো আমার এখান থেকে যেটা আমার প্রয়োজন সেটা আমি কিভাবে নিব একটু দেখেন। ধরেন আমার এই সোফাটা প্রয়োজন আছে, আমি এই সোফাটা এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আমার আগের যে প্ল্যানটা ছিল, এই যে উপরে শো শো করবে, সেখান থেকে এই যে উপরে এই প্ল্যানে চলে আসবো। দেন এখান থেকে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। এবং এই ফার্নিচারগুলো বসানোর জন্য আমি আবার একটা কি নিতেছি, আহ, একটা লেয়ার নিয়ে নেব। আমি যেটাই করি না কেন, আমি একটা লেয়ারে আমি কাজগুলো করব। প্রত্যেকটা ফার্নিচার একটা একটা লেয়ারে থাকবে। এই যে এফ, এটাতে আমি নিলাম সাপোজ, এটা সিলেক্ট করব, এফ ইউ আর, এই যে ফার্নিচার, এটাতে যাব। দেন এটা যদি আপনার কালার যদি ভালো না লাগে, আপনারা ভিতরে যাবেন, পুরোটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনারা হোমে গিয়ে কালারটা চেঞ্জ করে দেবেন। এই কালারটা না, ওকে, আমি কালারটা দিয়ে দিলাম। দেন ক্লিক, সেভ, ওকে। দেন এই সোফাটা আমি বসাবো এখানে। এখন সোফা ফার্নিচার গুলা বসানোর একটা নিয়ম হলো, আপনাকে অবশ্যই এই সোফাটা কোন দিকে বসাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে সোফাটা বসাতে হবে। যদি সোফার পিছনে আপনি যদি কার্টিন অথবা পর্দা ইউজ করেন, বা এরকম কিছু কিছু জায়গা আছে জানালার পাশে, সেখানে আমার সোফা যদি আমি ইউজ করতে চাই, অবশ্যই কাটিং থেকে আমার 6 ইঞ্চি বা 3 ইঞ্চি দূরে, 3 থেকে 6 ইঞ্চি দূরে আপনাকে বসাতে হবে।
ঠিক আছে। তা আমার এখানে যদি ওইরকম কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে 3 ইঞ্চি দূরে আমি জাস্ট এটা বসাবো। 3 ইঞ্চি দূরে কিভাবে বসাবো? প্রথমে ওয়ালে আমি নেব, ওয়ালে বসাবো, এটাকে ফার্নিচারটাকে মুভ করে ওয়ালের সাথে মিশিয়ে দেব। ওকে, দেন এটা সিলেক্ট করে এন্টার দিয়ে, সরি, মুভ করে কতটুকু নিয়ে আসবো? 3 ইঞ্চি দূরে নিয়ে আসবো। ঠিক আছে। ওকে। তো সেম এরকম ভাবে আপনি কটা কি কয় সিটার ইউজ করতে চান? 3 সিটার আছে, 4 সিটার আছে, 2 সিটার আছে, 1 সিটার আছে, এরকম করে আপনারা লিভিং রুমটা সাজাবেন। লিভিং রুমে কি কি থাকে এই জিনিসগুলো আগে আপনি জানেন। ঠিক আছে। তো এখানে সোফা আছে, তো সোফার পাশাপাশি আমি এখানে আরেক কিছু সোফা নিয়ে আসতেছি। এখান থেকে এটা নিয়েছি, দেন 2 সিটার একটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, দেন আমি এটাকে সেম রেফারেন্স আমি বসিয়ে দেব। ওকে, ডান। দেন এটাকে আমি ম্যাচ করে দেব, এটার সাথে এটা ম্যাচ করে দেব। ম্যাচ করতে তো সবাই জানেন না? এটা লেয়ারে নিয়ে নেই, ফর, ওকে, ক্লোজ। আপনারা যদি কোনো ব্লগ যদি এডিট করতে চান বা কোনো ব্লগ যদি কি আপনারা চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই ব্লগের ভিতরে ঢুকতে হবে, দেন ওকে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনারা এখান থেকে যেটা চেঞ্জ করার প্রয়োজন হয় এটার ভিতর থেকে আপনাকে আপনাকে করতে হবে। ওকে, ঠিক আছে। আমার এই পাশেও আমি এই পাশেও সোফা আমার বসবে। তো সেই ক্ষেত্রে আমি এই 3 সিটারটা আবার কপি করে এনে দেন এইখানে আমি বসাবো। আরও এটা রোটেট করব, দেন আমি বসাবো। ওকে, তো এরকম করে আপনি যদি এই ফার্নিচার লেআউট করতে চান, আপনি মাথায় রাখতে হবে যে সোফা টোফা এগুলা 2 থেকে 3 কি আপনার 3 থেকে 6 ইঞ্চি দূরত্ব আপনাকে বসাতে হবে। ঠিক আছে। এখন আমি যদি এখানে আমি 3 সিটার দেই, তাহলে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, আমার এই সিটে কিন্তু বসতে পারতেছে না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং একটা কি একটা 3 সিটার 2 সিটার কত হতে হতে পারে সেটা আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। দেখেন আমার এই সোফাটা কতটুকু আছে, 6 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে। আর আমি যে ফাইলটা দেব এখানে মোটামুটি যেগুলো আছে সবগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ, 2 ফিট করে আছে। ঠিক আছে, 2 ফিট করে আছে। তো একটা সিটরা কিন্তু এরকমই হয়, 2 ফিট 20 থেকে আর কি 18 থেকে 24 ইঞ্চির ভিতরে হয়ে থাকে। তো এই জিনিসগুলো আপনারা বুঝে তারপর বসাবেন। জাস্ট কপি করে এনে বসিয়ে দিবেন, এটা কিন্তু হবে না। আপনাকে আগে দেখতে হবে যে আসলে যেটা বসাচ্ছেন সেটা আসলে অ্যাকুরেটলি নিয়ম অনুসারে বসাচ্ছেন কিনা, বা আপনি আপনি কি আসলে ওই মেজারমেন্টে বসাতেছেন কিনা, ওই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এখানে যে 3 সিটার বসাই, আমার কিন্তু এখানে এই সেটটা কি হচ্ছে, নষ্ট হচ্ছে। তার মানে আমার এটা বসানো যাবে না, ডিলিট দেব। এটা জাস্ট কপি করে এনে এখানে বসিয়ে দেব, দেন এটা আরো এন্টার দিয়ে রোটেট করব। ওকে, দেন মুভ করে এখানে বসাবো। ওকে, ডান। এখান থেকে এখন কি করব? 3 ইঞ্চি দূরে বসাবো আমি, 3 ইঞ্চি। দেন টি টেবিল থাকবে। তো আপনারা সেম একইভাবে ওখান থেকে টি টেবিলটাও নিয়ে আসবেন। এখানে দেখেন টি টেবিল, অনেক টি টেবিল রয়েছে। লিভিং রুম, দেখেন এখানে ডাইনিং এর ফার্নিচার আছে, লিভিং রুমের ফার্নিচার রয়েছে। সো টি টেবিলটা কোথায়? আচ্ছা, যাই হোক, আমার এখানে যেহেতু করা আছে আমি বেশি খোঁজাখুঁজি না করি, কারণ খোঁজাখুঁজি করলে সময় নষ্ট হবে। আমার এই সেম এই টি টেবিলটা আমি এখানে জাস্ট বসাবো।
ঠিক আছে। ওকে। তো আমার কিন্তু অলরেডি লিভিং রুমটা ডেকোরেটিভ হয়ে গেছে, বা আমি লিভিং রুমটা ফার্নিচার গুলা বসিয়ে দিয়েছি। এখন লিভিং রুমে আর কি কি হতে পারে সেটা আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো বেসিক বিষয়গুলো দিয়ে আপনাকে মোটামুটি মোটামুটি আহ, একটা বেসিক ধারণা দিয়ে কিন্তু কি করতে হবে, প্রত্যেকটা জিনিস সাজাতে হবে। ঠিক আছে, তো আমার লিভিং রুমের আর কোনো কাজ আপাতত এখন নেই। হ্যাঁ, কি বসাইলাম, সোফাগুলো বসাইলাম। যদি আর কি আরো ডিটেলসে কাজ করতে চান, কেন আপনারা আরো সুন্দর করতে চাইলে ট্রি গাছ বসাতে পারেন। হ্যাঁ, এবং এই পাশে যেহেতু আমার খালি আছে সেখানেও আমি সোফা বসাবো। ঠিক আছে। ওকে, এই পাশে আমি সোফা বসাতে পারি। আরও এন্টার। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অনেকেই হয়তো বা আসতে পারেনি, সমস্যা নেই, তাদের জন্য রেকর্ড ক্লাস আছে। আর যারা ক্লাস করতেছেন যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারতেছে না। হুম, এই হলো বিষয়। দেখেন এখন আপনি যেই সেটআপটা করতেছেন আসলে এখানে আসা যাওয়ার মতো ওরকম স্পেস হবে কিনা, এটাও কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝে শুনে তারপর সেটআপ দিতে হবে। দেখেন আপনি জাস্ট বসে দিলে কিন্তু হবে না। ঠিক আছে। তো এদিক দিয়ে আসা যাওয়ার মতো একটা স্পেস রাখতে হবে। যদি সোফাটা আমার যদি প্রয়োজন না পড়ে বা ওইরকম যদি আমার দেওয়ার প্রয়োজন না হয়, তা আমি ডিলিট করে দেবো। বাট আমাকে অ্যাকচুয়ালি পারফেক্ট মতো ওই জিনিসটা বসতেছে কিনা, বা ওয়ান সিটার যদি বসাতে চাই আমি ওয়ান সিটার এখানে এনে বসাবো। ওয়ান সিটার, ওয়ান সিটারটা এত কালেকশন যে আসলে অনেক সময় কনফিউশন মনে পড়ে যায় যে কোনটা নিয়ে কোনটা নিব। যাই হোক, আমি এখান থেকে একটা ওয়ান সিটার নিয়ে নিচ্ছি। তো ধরেন এটাই আমার একটা ওয়ান সিটার কন্ট্রোল। আপনারা এই দিন আর কি এগুলো একটু ভালো করে স্টাডি করবেন, দেন আপনাদের জন্য মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওয়ান সিটারটা ভালো লাগতেছে না, যাই হোক। আপনারা এরকম করে আপনারা সাজাবেন। দেন আমার যে লিভিং, তারপর ডাইনিং এ কি কি আছে, ডাইনিং এ আমি কি কি করব। আমার ডাইনিং এর মধ্যে প্ল্যানিং হলো, এই যে দেখেন ডাইনিং আমার প্ল্যানিং হলো এখানে এই যে এই কর্নারে যেটা আছে নর্মাল ফ্রিজ আমি ইউজ করব। দেন এখানে আমি ক্যাবিনেটটা ইউজ করব, একটা ক্যাবিনেট আছে, ওই হ্যাঙ্গিং ক্যাবিনেট, সরি হ্যাঙ্গিং শোপিস ক্যাবিনেট। হ্যাঁ, যে যেহেতু আমার এই কলামটা আমার এখানে আছে, দেখেন এই যে আমার যে এখানে কলামটা রয়েছে, আমি এই কলামটাকে আমি হাইড করব। মানে আমি রুমের ভিতরে যে কি কলামগুলো রয়েছে আমি এই কলামগুলো দেখাবো না। আপনাকে ইন্টেরিয়র এরকম ভাবে করতে হবে যে আসলে খুবই সুন্দর হয়। এবং আহ, যদি কি রুমের ভিতরে যদি আপনার কলাম পড়ে যায়, জিনিসটা দেখতে খুবই বিশ্রী বা খুব খারাপ দেখা যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কলামগুলো একটু হাইড করার জন্য। তো এটা আমি হাইড করতে পারি কিভাবে, দেখেন আমি এখানে যেটা করেছি, এখানে আমি নর্মাল ফ্রিজ একটা ইউজ করেছি, দেন এখানে একটা ক্যাবিনেট ইউজ করেছি। তো সেম একইভাবে আমরা নর্মাল ফ্রিজের আমাদের এটা কত হয়, এখানে দেখেন আগে কতটুকু জায়গা আছে। 2 ফিট 8 ইঞ্চি, তার মানে কত ইঞ্চি আছে, 24 আর 8, 32 ইঞ্চি জায়গা আছে আমার এই স্পেসে। তার মানে একটা ফ্রিজ, নর্মাল ফ্রিজ আমরা যদি চাই, নর্মাল ফ্রিজ কোনগুলা, যেগুলো লম্বা গুলা ওইগুলো হলো নর্মাল ফ্রিজ। আর ডিপ ফ্রিজ তো আমরা সবাই চিনি। তো এগুলো স্ট্যান্ডার্ড সাইজ যদি আপনাদের জানা না থাকে, আপনারা জাস্ট কষ্ট করে একটু গুগলে যাবেন। হ্যাঁ, যে ফ্রিজ স্ট্যান্ডার্ড ফ্রিজ সাইজ লেখলি আপনারা প্রত্যেকটা জিনিসের ফ্রিজ কি আপনার সাইজটা পেয়ে যাবেন। তো আমি যদি লিখি ফ্রিজ, FRIDGE ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সাইজ ইন সেন্টিমিটার। আর যদি আপনি ইঞ্চি দেন ইঞ্চি দিবেন, ইঞ্চ, ইঞ্চ দিলে আপনারা দেখবেন এই যে এখানে লেখা আছে যে 24 থেকে 48 ইঞ্চ ওয়াইড মানে প্রশস্ত হয়। ঠিক আছে, 24 থেকে শুরু হয়, 48 দিকে শেষ হয়।
হাইট হাইট থাকে কত 62 থেকে 70, এরকম আপনারা মোটামুটি ডেপথ থাকে কত, এই যে 29 থেকে শুরু হয় ডেপথ। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন, পাশাপাশি বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন, আপনারা এইভাবে আপনারা জিনিসগুলা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে মোটামুটি যে স্পেস আছে, আমার এই স্পেসে কিন্তু আমার ক্যাবিনেট হয়ে যাচ্ছে। ফ্রিজ, আমি একটা ফ্রিজ দেব, সেটা ক্যাবিনেটের ভিতরে থাকবে। ঠিক আছে, তো সেখানে আমি জাস্ট এখান থেকে পিএল দেব, সরি এখান থেকে আমি 1 ইঞ্চি ধরে নেব, ঠিক আছে 1 ইঞ্চি ধরে। ওকে, আমি যেহেতু আবার ফার্নিচারই করতেছি, সেক্ষেত্রে আমি ফার্নিচারে এটা নিয়ে নেব, ফার্নিচারে লেয়ারটা নিয়ে নেব। দেন আমি এখান থেকে 1 ইঞ্চি দূরে, 1 ইঞ্চি দূরে, কারণ এই 1 ইঞ্চিতে আমি বোর্ড মেরে বা বোর্ড দিয়ে কিন্তু আমি ডেকে দেবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি 1 ইঞ্চি দূরে আমি এটাই করলাম। দেন আমার পুরোটা অংশ জুড়ে আমি ওরকম স্পেস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, দেন আমার এই রেফারেন্সে বা আরো 1 ইঞ্চি যাবে এখানে, 1 ইঞ্চি গিয়ে এখানে এসে, ওকে ডান, ইএক্স ডাবল এন্টার দিয়ে আমি জাস্ট অতিরিক্ত লাইনগুলো কেটে দেব। আচ্ছা, দেন আমি এখানে কি করব, এখানে একটা শোপিস রাখার জন্য, অনেক সময় থাকে না কিছু শোপিস, তো শোপিস রাখার জন্য আমি এখানে ক্যাবিনেট করে দেব। দেন আমার এই কলামটা কিন্তু আর তখন দেখা যাবে না, পুরো হাইড হয়ে যাবে, যেটা এখানে যে একটা কলাম আছে এটা বোঝাই যাবে না। আর এখানে আমরা ফ্রিজটা ইউজ করব, তা আমরা এখানে যেহেতু ফ্রিজ ইউজ করো, আমরা এখানে জাস্ট লিখে দিব যে এখানে আমরা ফ্রিজ ইউজ করতেছি, বা ফ্রিজ এখানে আমরা বসাবো নর্মাল ফ্রিজ, এভাবে লিখে, হ্যাঁ, এখানে জাস্ট বসিয়ে দিবেন। অথবা এটা আপনি দিতে পারেন, পাশাপাশি এটা যদি আপনি ই করতে চান, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ইন্টেরিয়র ফার্নিচার লেআউট করতেছি, সেই ক্ষেত্রে আমরা এরকম ডিটেলস আমাদের কাজগুলো করতে হবে। আর যদি আমরা এমনিতে এমনিতে স্ট্রাকচারাল, অথবা আমরা যারা সিভিলে জাস্ট অনলি শুধুমাত্র প্ল্যানটা, প্রেজেন্টেশন প্ল্যান রেডি করি, তখন আমাদের এত কিছু প্রয়োজন নাই। আমরা ওই এখান থেকে জাস্ট ফ্রিজ নিয়ে আসবো, এই যে আমাদের এখান থেকে অনেক ফ্রিজের অনেক ব্লক রয়েছে, এই যে এরকম ফ্রিজ রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের কিছু ফ্রিজ আমরা এনে জাস্ট দেখিয়ে দেব, ক্লায়েন্ট বুঝতে পারলে হবে। দেন আপনার প্ল্যানটা যত যত সুন্দর হবে, সেটার জন্য আপনারা বিভিন্ন ধরনের ব্লক রয়েছে, আপনারা এই ব্লকগুলো এনে আপনারা সুন্দর করে একটি প্ল্যান সাজাবেন, ঠিক আছে। ওকে, দেন আমরা এখানে একটা কার্পেট ইউজ করতে পারি সুন্দরের জন্য, এই আর কি। যাই হোক, পরবর্তীতে আমার এই ডাইনিং রুমে কি কি থাকে, ডাইনিং রুমে আপনার থাকে ডিনার অর্গান থাকে, ফ্রিজ থাকে, বেসিন থাকে, এই বিষয়গুলো কিন্তু আমার থাকে। দেখেন আমি এখানে যে ডিজাইনটা করেছি, এই যে এখানে আমি ডিনার অর্গানটা দিয়েছি, ঠিক আছে। এখন ডিনার অর্গান দিতে হলে আপনাকে ডিনার অর্গানের ডেপথ জানতে হবে, যেহেতু আমরা টুডি করতেছি, মাস্ট বি আপনাকে ডেপথ জানতে হবে। তো আমরা ডেপথ আমরা কিভাবে জানবো, বা সরি যেহেতু আমাদের কতটুকু হবে সেটা আমরা, আমি বলে দিচ্ছি। আমি যেহেতু এখানে কিছু কিছু স্ট্যান্ডার্ড মাপ রয়েছে, আমি এই প্ল্যানের ক্ষেত্রে যেগুলো আমার প্রয়োজন এগুলো আমি বলে দেবো, এবং বাকি যেই বিষয়গুলো আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে, সেগুলো আপনারা ইউটিউবে অথবা গুগলে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন যে স্ট্যান্ডার্ড ডেপথ কত। জাস্ট আপনাকে প্রথমে যখন আপনি কাজ করবেন, কাজ করতে গেলে আপনাকে এগুলো প্রয়োজন হবে, এগুলো নোট করবেন। যখন আপনি মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক আপনি এমনিতে পারেন। তা আমরা মূলত ডিনার ওয়াগন চিনি আমরা। আমরা একটু দেখে নিই ডিনার ওয়াগনটা কেমন হয়। ডিনার ওয়াগন জাস্ট পিন্টারেস্টে যাবেন, এখানে ডিনার ওয়াগন লেখেন, ডিনার ওয়াগন, ওয়াগন, এখানে আপনার কাছে হিউজ ডিনার ওয়াগন আসবে, ঠিক আছে।
এই যে ডিনার অর্গান দেখেন, এখানে ডিনার অর্গানে কি করছে, বেসিন ইউজ করছে। হ্যাঁ। আহ, তারপরে দেয়া এগুলো সব হচ্ছে ডিনার অর্গান, আমরা চিনতে পারছি যে আসলে আমরা এই বিভিন্ন প্লেট টেলেট যা আছে এগুলো সাজানোর জন্য, ডিনার আইটেম খাবারের যে এগুলো আছে এগুলো সাজিয়ে রাখার জন্য আমরা ডিনার অর্গানটা সাজাই বা বানাই। তো সেই ক্ষেত্রে আমরা ডিনার অর্গান দেব। তো ডিনার অর্গানের ডেপথ কত হয় সেটা মোটামুটি আমরা 22 থেকে 24 ইঞ্চি দিয়ে থাকি, 22 থেকে 24 ইঞ্চি আমরা দিয়ে থাকি। তো আপনারা এখান থেকে 22 থেকে 24 আপনারা দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে করা আছে আমি জাস্ট কপি করে নিয়ে এসে জাস্ট বসে দিই, যেহেতু আসলে আমরা এরকম সময় পাওয়া যাবে না। ওকে। দেন সিও এন্টার দিয়ে সিও এন্টার দেন কপি। ঠিক আছে। আর এখানে আমি যে জায়গাটুকু রয়েছে সেখানে আমি বেসিনটা ইউজ করি। বেসিন ইউজ করতে হলে আপনাকে বেসিনের মাপ জানতে হবে, যে একটা বেসিন কত ইঞ্চির ভিতরে আপনি দিতে পারেন। একটা বেসিন মিনিমাম আপনার 18 ইঞ্চি পর্যন্ত দিতে হবে, বাট 18 ইঞ্চি হয়ে থাকে। তো আমার 18 ইঞ্চি বাদে। ওকে। তাহলে এখন আমি যেটা করব সেটা হলো ডিনার অর্গান দিয়েছি এবং আমাকে একটা যদি বেসিন ইউজ করতে চাই সেখানে আমার কমপক্ষে 18 ইঞ্চি আমার প্রয়োজন, কমপক্ষে হলো 18 ইঞ্চি আমার প্রয়োজন। তো এখানে 1 ফিট 9 ইঞ্চি আছে, তার মানে কি অনেক বেশি আছে। কত আছে, 12 আর 9, প্রায় 21 ইঞ্চি আছে। ঠিক আছে। তা আমার কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি কি করবো, বেসিন দেবো। তো বেসিন দিলে আমি ওখান থেকে জাস্ট কপি করে এনে যা বেসিনগুলো আমি জাস্ট বসিয়ে দেবো। সিও এন্টার। আপনারা ওই আমি যে ফাইল দেবো ওই ফাইল থেকে সুন্দর করে কপি করে এনে আপনারা বসাবেন। আগেই বলে রাখি, যদি বসান মাথায় রাখবেন যে আসলে ওই স্পেসে আপনার যা কি যে জিনিসটা বসাচ্ছেন ওইটা আসলে ওই সাইজ মতো আছে কিনা, বা ওইখানে ওই রকম জায়গা আছে কিনা। কারণ একটা বেসিন বসাতে কতটুকু জায়গা লাগে এটা আপনাকে জানতে হবে, একটা ডিনার অর্গান বসাতে কতটুকু জায়গা লাগে এটাও আপনাকে জানতে হবে, একটা ফ্রিজ বসাতে কতটুকু জায়গা লাগে এটা আপনাকে জানতে হবে। আন্দাজে এনে বসে দিলে কিন্তু হবে না। ক্লায়েন্ট কিন্তু চায় যে আসলে নির্দিষ্ট মানে তার ইন্টেরিয়র আমরা কেন করাই, ইন্টেরিয়র করানোর আমাদের মেন কাজটা কি। আমরা তো বাজার থেকেও ফার্নিচার নিয়ে আমরা কি আমাদের বাসা বাড়িতে আমরা ব্যবহার করি, ঠিক না, ব্যবহার করতে পারি। তো ইন্টেরিয়র আমি কেন করাবো? আমি যদি ইন্টেরিয়র না করিয়ে যদি বাসাতে আছি, আমি বাজার থেকে ফার্নিচার নিয়ে আমি যদি বাড়িতে ফার্নিচার সুন্দর করে সাজাই, সেক্ষেত্রে দেখা যাবে খুব কম রেটে আমি আমার মনের মতো ফার্নিচার আমি নিয়ে এসে বা বাসায় আমি আমার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম সুন্দর করে সাজাতে পারবো। কিন্তু আমি কেন ইন্টেরিয়র করাবো? আপনাদের কাছে এটা প্রশ্ন যে আমি কেন ইন্টেরিয়র করাবো। এটা যদি আপনি না জানেন বা কোনো ক্লায়েন্ট যদি বলে যে আসলে আমি ইন্টেরিয়র কেন করাবো, বা আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি ইন্টেরিয়র ডিজাইন করতে পারবেন না। আপনাকে আগে এটা জানতে হবে যে কেন একটা ক্লায়েন্ট ইন্টেরিয়র করার প্রয়োজন। সে তো বাজার থেকে ফার্নিচার নিয়ে এনে বসাতে পারে, কিন্তু আসলে বাজার থেকে ফার্নিচার নিয়ে এনে বসালে কি হবে, সে কিন্তু অল্প টাকার মধ্যেই তারা সুন্দর করে বাড়িটা সাজাতে পারে। কিন্তু আমরা ইন্টেরিয়র কেন করাই, আমরা ইন্টেরিয়র কেন করাই সেটা আমরা এখন জানবো। মূলত আমাদের ইন্টেরিয়র করতে হয় এই কারণে, ধরুন ধরেন ঢাকার সাইডে আমার একটা ফ্ল্যাট আমি কিনবো। হ্যাঁ। একটা ফ্ল্যাট ফ্ল্যাট মনে করেন যে 1 কোটি টাকা একটা ফ্ল্যাট। সেটা ধরেন 1500 থেকে 2000, ধরেন 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনছি আমি 1 কোটি টাকা দিয়ে। 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনছি আমি 1 কোটি টাকা দিয়ে। একটু জাস্ট থিঙ্কিং করেন, যখন এতগুলো টাকা দিয়ে আমি যখন 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনেছি, সেক্ষেত্রে যদি আমি বাজার থেকে ফার্নিচার নিয়ে এনে যদি সেখানে আমি সেট আপমেন্ট দিই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমি বাজার থেকে যখন ফার্নিচারগুলো নিয়ে এসেছি, এখানে আমি যখন ওই ফার্নিচারগুলো সেট আপ দেবো দেখা যাবে 1500 1500 স্কোয়ার ফিট
জায়গা আমি ইউজ করতে পারবো, আর বাকি 500 স্কোয়ার ফিট জায়গা আমার কি হবে, নষ্ট হবে। কারণ বাজার থেকে যে ফার্নিচারগুলো নিয়ে এনে বসাবো সেগুলো কি আসলে আমার রুমে অথবা ডাইনিং রুমে অথবা আমার ফ্ল্যাটে কি সর্বোচ্চ জায়গাটা আমি ইউজ করতে পারবো? অবশ্যই না, কিন্তু না। আমি যদি বাজার থেকে একটা ফার্নিচার নিয়ে এনে বসাই, দেখা যাবে এই আমার একটা রুমের হাইট কত থাকে, 9.5 ফিট। 9.5 ফিট কিন্তু ফার্নিচার পাওয়া যাবে না, বা ওই শেপ অনুসারে আপনি কিন্তু বাজারের ফার্নিচারগুলো পাবেন না। তো সেক্ষেত্রে 500 স্কোয়ার ফিট জায়গা আপনার নষ্ট হচ্ছে। আপনি 2000 স্কোয়ার ফিট জায়গা কিনছেন 1 কোটি টাকা, তার মধ্যে যদি 500 স্কোয়ার ফিট জায়গা যদি আপনার নষ্টই হয়, তাহলে হবে কিভাবে? সো ওই ওই জিনিসটা চিন্তা করেই একটা ব্যক্তি আমাদের কাছ থেকে ইন্টেরিয়রটা করে। ইন্টেরিয়র করালে কি কি হয়, তার ওই অল্প প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা স্পেসে আমরা আমরা ওই জায়গাটাকে, যতটুকু জায়গা আছে ওই জায়গাটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। হুম। ইউটিলাইজ করে ওই জায়গাটা আমরা প্রপারলি ভাবে ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। এবং আমার বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা ইন্টেরিয়র করাই। ঠিক আছে। তো এই বিষয়গুলোর কারণে একটা ক্লায়েন্ট ইন্টেরিয়র করায়, কারণ আমরা যদি বাজার থেকে ফার্নিচার নিয়ে এনে সেট আপ করি, তাহলে আমাদের সর্বোচ্চ 1-2 লাখ টাকার ভিতর বা 3 লাখ টাকার ভিতরেই আমার মোটামুটি ফার্নিচার সেট আপ হয়ে যাবে। কিন্তু যখন ইন্টেরিয়র করাতে যাবো, তো এখানে 20 লাখ 30 লাখ টাকা লেগে যাবে একটা ইন্টেরিয়র করাতে। আমি কিচেনে ইন্টেরিয়র করাই, সেখানে আমার 7 লাখ টাকা লেগে যাচ্ছে। আমি এত টাকা দিয়ে ইন্টেরিয়র করানোর কারণটা কি? ইন্টেরিয়র করানো এটাই কারণ যে আসলে আমার ফ্ল্যাটে যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকুর প্রপারলি ভাবে ইউটিলাইজ করার জন্যই কি আমাদের ইন্টেরিয়রটা করা। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আমি যে আসলে ইন্টেরিয়র যে এই ফার্নিচারগুলো বসাচ্ছি, সেখানে সেট আপমেন্টটা আপনাকে জানতে হবে। প্রত্যেকটা জায়গাকে ওইরকম ইউটিলাইজ করে আপনাকে ওই জায়গাগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ। এই কারণে আপনাকে যে একটা এই ব্লগ অথবা একটা ফার্নিচার নিয়ে এসে কপি করে নিয়ে এসে বসালে কিন্তু হবে না। আপনাকে ওই জায়গাটাকে ওরকম ইউটিলাইজ করেই তারপর বসাতে হবে। যাই হোক, আমরা এখানে ডিনার অর্গান বসাইছি, তারপর কি এখানে বেসিনটা বসাইছি, ঠিক না? তো এখন ডিনার কি আর কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে এই আপনার ডাইনিং টেবিল থাকতে পারে। তো ডাইনিং টেবিলটাও সেম একইভাবে ওই ফাইলে গিয়ে আপনার ডাইনিং টেবিল যেটা আপনাদের ভালো লাগে ওইটাই আপনারা এখানে ইউজ করবেন। যেহেতু আমার এখানে আছে, আমি সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এনে জাস্ট বসিয়ে দেব। ঠিক আছে। ওকে। যখন আমি ডাইনিং রুমের যে ডাইনিং টেবিলটা আমি বসাবো, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এটার একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। আপনাদেরকে একটা বই আমি পিডিএফ দিয়ে দেবো, সেই বইয়ের মধ্যে এভরিথিং সব কিছুরই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা পেয়ে যাবেন। যে ডাইনিং টেবিলটা যখন আপনি বসাবেন, আপনি দেখবেন চতুর্দিকে সার্কুলার হিসেবে সার্কুলার করে আপনাকে একটা জায়গা রাখতে হবে, যাতে করে একটা ব্যক্তি কমফোর্টেবল ভাবে ওই জায়গাটাকে সে খাবার নিয়ে বা খাবারটাকে সার্ভ করতে পারে। ওরকম জায়গা কিন্তু আপনাকে মাস্ট বি রাখতে হবে। এখন দেখেন কতটুকু জায়গা রাখতে হয়। মিনিমাম 18 থেকে 20 ইঞ্চ, 18 থেকে 22 ইঞ্চি জায়গা কিন্তু লাগে একটা ব্যক্তি কমফোর্টেবল ভাবে। ধরেন যদি আমি যদি এই ফার্নিচারটা যদি আমি এখানে বসাই, আমি এনে বসেই দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি একটা ব্যক্তি চাইলে কি এই জায়গা জায়গা দিয়ে আসলে যেতে পারবে কি না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কপি করে এনে বসিয়ে দিলে কিন্তু হবে না। দেখেন এখানে কতটুকু জায়গা আছে, 11 ইঞ্চি জায়গা আছে। তো 11 ইঞ্চি জায়গা দিয়ে একটা ব্যক্তি কি যাতায়াত করতে পারবে? অবশ্যই কিন্তু না। জায়গা কি সেক্ষেত্রে কতটুকু লাগবে? 18 ইঞ্চি থেকে 22 ইঞ্চি পর্যন্ত। কেন? কারণ যখন আমি খাবার সার্ভ করব, অবশ্যই আমার হাতে এই ধরেন একটা কি বলে ট্রে, চায়ের ট্রে হতে পারে, খাবারের যে কোনো ট্রে হতে পারে, একটা ট্রে নিয়ে একটা ব্যক্তি যখন হাঁটবে, এই তার কতটুকু জায়গা লাগবে, হ্যাঁ, সেটা কিন্তু দেখবেন 22 ইঞ্চি পর্যন্ত লেগে থাকে বা লাগে আর কি, এরকম। ঠিক আছে। আর নর্মালি যখন আমি হেঁটে যাব, সেক্ষেত্রে আমার 18 ইঞ্চি হলে এনাফ। ঠিক আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যখন আমি এরকম বসাবো, দেখেন সেক্ষেত্রে আমার কতটুকু জায়গা লাগতেছে। সরি।
2 ফিট 3 ইঞ্চি, তার মানে কি আমার মোটামুটি চতুর্দিকে আমি চাইলে খাবারটা নিয়ে এই আমি সার্ভ করতে পারবো। তো সেই ক্ষেত্রে এইখানে আপনাকে মেইন সেটআপটা দিতে হবে। তারপর এখানে আছে আমার কিচেন। এই কিচেন থেকে সরাসরি আমি খাবারটা সার্ভ করতে পারি, যেহেতু এটা ওপেন কিচেন। ওপেন কিচেন মানে কি, যে কিচেনে কোনো দরজা না কি দরজা থাকবে না, সরাসরি আমি ওপেননেসটা আমি পাচ্ছি। সো কিচেনে যখন আপনি আচ্ছা যাই হোক, আমি এই সাইডটা শেষ করি। তো ডাইনিং রুমটা এরকম ভাবে সাজাবেন, ডিনার অর্জন থাকবে, নর্মাল ফ্রিজ থাকবে, ক্যাবিনেট থাকবে, যে ক্যাবিনেটগুলো থাকবে এই জিনিসগুলো এরকম ভাবে বসাবেন। আমি আমি যে ফাইলটা করেছি এই ফাইলটা আপনি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এখন আসি একটু কিচেনে। কিচেনে যখন আমরা কাজ করতে যাই, কিচেনে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের কিচেনে যে স্ল্যাবটা দেই আমি, আপনাদের যে কিচেনগুলো রয়েছে দেখবেন যে ওই স্ল্যাবটা কত ইঞ্চি ডেপথ দিয়ে থাকে। আমি আবারও বলি, টুডিতে আপনাদের ডেপথটা মাস্ট বি ইম্পর্টেন্ট, লেন্থ না, ডেপথটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা আপনাকে আগে জানতে হবে। তো আমরা কিচেনে যে স্ল্যাবটা আমরা দিয়ে থাকি সেটা 22 থেকে 24 ইঞ্চি পর্যন্ত আমরা দিয়ে থাকি। 22 বা টোয়েন্টি থেকে আমরা 24 পর্যন্ত আমরা দিয়ে থাকি, এর বেশি আমরা তেমন একটা যায় না। সে- এ হলো বিষয়গুলো, ঠিক আছে? আর জায়গা না থাকলে তো আপনাকে ওরকম ভাবেই দিতে হবে, বাট 20 নিচে চেষ্টা করবো না যাওয়ার জন্য, কারণ স্টোভের আমার একটা স্টোভ যেটা স্টোভ অথবা আমার বেসিনের এই কি বলে ডেপথই কিন্তু আপনার 18 ইঞ্চি, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। তো আমি যদি স্ল্যাবটা যদি 18 ইঞ্চি দিই, আমার কিন্তু এটা প্রপারলি ডিজাইন হবে না, আমাকে 20 ইঞ্চি থেকে 24 ইঞ্চি দিতে হবে। তো আমার এই স্ল্যাবটা কতটুকু দেওয়া আছে, ধরেন এই স্ল্যাবটা ধরেন আপাতত কোনো দেওয়া নেই। তো আমি এটা মুভ করে ধরেন আমি এখানে আমি নিয়ে গেলাম, ধরেন এটা ওপেননেস আছে, ঠিক আছে? ওকে। তো আমি এই কতটুকু দেব স্ল্যাবটা, আমি 24 ইঞ্চি দেবো। তো ও ইন্টার 24 এন্টার স্ল্যাবটা, আবার বলি স্ল্যাবটা থাকে 20 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত। তো আমি এখানে 24 ইঞ্চি স্ল্যাব ইউজ করবো, দেন আমি এক্সটেন্ড করে দেবো। ওকে, দেন এই পাশ থেকেও আমি কত নিব, 24, সরি। ওকে, ঠিক আছে। দেন আপনাকে কি করতে হবে, টিম করে এই পছন্দটা আপনাকে কেটে দিতে হবে। আচ্ছা, দেন আমরা ওপেন কিচেনে কি করি, এরকম এই যে আমরা এরকম কিন্তু কাউন্টার ইউজ করি, ঠিক আছে? এই কাউন্টারটা ইউজ করি এই কারণে যাতে এখানে বসে এই কাউন্টারে খেতে পারে, অনেকে এরকম ডিজাইন আমরা করে থাকি। এখানে কাউন্টার থাকবে, কেন ওপেন কিচেন আমি আপনাদেরকে একটু দেখাই, নাহলে আপনারা আসলে ওরকম ভাবে নলেজটা নিতে পারবেন না। ওপেন কিচেন লিখবেন, OPEN, ওপেন কিচেন। দেখেন ওপেন কিচেন গুলা, সরি আসতেছে না কেন। ওকে, এই যে দেখেন ওপেন কিচেন, ঠিক আছে? তো একটা কাউন্টার থাকে, দেখেন যত ওপেন কিচেন আপনি বের করবেন দেখবেন সামনে একটা কাউন্টার রয়েছে। হ্যাঁ, এগুলো হলো ওপেন কিচেন। তো এই কিচেনগুলো আপনারা আশা করি দেখেছেন, যে মূলত এই যে দেখেন, এই যে ওপেন কিচেন, এটা সামনে কাউন্টার রয়েছে। এই যে দেখেন আমাদের কিচেনে মোটামুটি কিন্তু এরকমই হবে, হ্যাঁ, যে এখানে বসবে, দেন ওই ওই যে এই পাশে আমাদের স্টোভ থাকবে, বেসিন থাকবে, এরকম ভাবে আমরা ডিজাইনগুলো করব। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, দেখেন এখন ওপেন কিচেন যেহেতু দেব, সেক্ষেত্রে আমাকে এটা ডেপ দিতে হবে, বা ওয়াল, এটা ওয়ালে ছিল না। মাথায় রাখবেন যে আসলে ডিজাইনের সময় যাতে আপনি পারফেক্টলি ভাবে লেয়ার নিয়ে কাজ করতে পারেন। এন্টার দেব, দেন আমি এখান থেকে কতটুকু দেব সেটা আমি এখান থেকে আহ, ধরেন সাপোজ 13 ফিট আছে না,
আমি এখানে 8 ফিট দেবো, 8 ফিট, এন্টার। ওকে। হ্যালো, কে কিছু বলতেছেন? হ্যালো। ওকে। তো আমি এখানে 8 ফিট দেবো, 8 ফিট দেবো। দেন আমি এখান থেকে 24 দেবো, 24 ডেপথ। হ্যাঁ, তারপর এটা ক্লোজ করে দেবো। আর এটা যেহেতু ছিল, এটা ওয়ালটা এটা থাকুক এভাবে। ওকে, তারপর ট্রিম করে দেব। ট্রিম, ট্রিম করে দিলাম। হ্যাঁ, এখন দেখবো যে আমার এই এই যে এইখানে আসলে আসার যাওয়ার মতো জায়গা আছে কিনা। 24 আছে, তার মানে হিউজ জায়গা আছে। হ্যাঁ, 24 আছে। আমি আগে যেটা করেছি দেখেন এটা নিয়ে কত আছে। এখানে 3 ফিট রাখছি, তার মানে এটা আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ধরেন 12 ইঞ্চি দিলাম। ওকে, ট্রিম করে দেব। দেন আমি একটা, কারণ ওপেন কিচেনে যদি ওপেননেস না থাকে তাহলে কিন্তু আপনাকে ওইরকম ওপেন কিচেনটা বলা হবে না, এই যে বিষয়টা। তারপর আমার এই যে কাউন্টারটা দেবো, এই কাউন্টার যে এরকম চৌকা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, আর আসা যাওয়া ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হইতে পারে। দেখা গেছে অনেক সময় কাপড় লাগতে পারে বা আমাদের শরীর লেগেও কিন্তু জিনিসটা আহ, একটু আমাদের আঁচড় টাচড় লাগতে পারে, এরকম কিছু হতে পারে। তো এটার জন্য আমরা জাস্ট একটু মোল্ড করে দেব, অথবা কার্ভ করে দেব, বাঁকা করে দেব, ঠিক আছে? তো সেটার জন্য কি করতে পারি আমরা, এখান থেকে আর্চ নেব, আর্চ নেব এভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা আমাদের মতো করে আর্চ করে নেব। তারপরে ট্রিম করে যে অংশটুকু আমার প্রয়োজন নাই সেই অংশটুকু আমি রিমুভ করে দেব। ঠিক আছে? তো এরকম করে আপনারা আপনাদের মতো করে আর্চ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি যখন কিচেন ডিজাইন করতেছেন আপনাকে সেই ক্ষেত্রে জানতে হবে একটা স্টোভ সাইজ কত হয়। একটা স্টোভ সাইজ 30 থেকে 32 34 হয়। আবার বলি লেন্থ 30 থেকে 34 পর্যন্ত হয়। 30 থেকে 34 পর্যন্ত হয়। আচ্ছা। তারপর এটার ডেপথ কত হয়? এটা ডেপথ হয় 18 থেকে 20, 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত ডেপথ হয়। আপনারা যদি না জানেন সেক্ষেত্রে আমি তো বলে দিচ্ছি, পাশাপাশি আপনারা ইউটিউব অথবা গুগল করতে পারেন। সব ইনফরমেশন ওখানে আছে ভাই, সব ইনফরমেশন আছে। জাস্ট আপনাকে ডিজাইন শেখার সময় আপনাকে সব কিছু সার্চ করে করে সময় ধরে ধরে আপনাকে নোট করতে হবে এবং এই জিনিসগুলা আপনাকে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা মূলত যখন কিচেনটা ডিজাইন করে থাকি সেই ক্ষেত্রে আমরা স্টোভটা কোন দিকে দিয়ে থাকি এবং বেসিনটা কোন দিকে দিয়ে থাকি, এই জিনিসটা আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। আমরা সবসময় চেষ্টা করি, যেহেতু আমরা কিচেনে, মডার্ন কিচেন গুলোতে আমরা যেটা আমরা ইউজ করি কিচেন হুড ইউজ করি। আমরা কিচেন হুড কি চিনি সবাই? যদি কিচেন হুড না চিনি তাহলে আমি একটু বলে দিচ্ছি, আর আপনারা গুগলে সার্চ করে নেবেন যদি না চেনেন। কিচেন হুডটা হলো আপনাকে ওই যে বাতাসটা টেনে নিয়ে যায়, আপনাকে যে ধরনের যে গরম হাওয়াটা আছে এটা আপনাকে টেনে নিয়ে যায়। এটার জন্য যেটা ইউজ করা হয় সেটা হলো কিচেন হুড। তো কিচেন হুডটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা। আহ, যেটা বলতেছিলাম যে কোথায় কিচেন স্টোভ বা স্টোভ ইউজ করবো, চুলা ইউজ করবো, আর কোথায় বেসিন ইউজ করবো। আমরা সবসময় চেষ্টা করি, যারা ইন্টেরিয়র করি তারা চেষ্টা করি জানালার পাশে বেসিনটা থাকার। জানালার পাশে বেসিন, আপনি যত কিচেন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন জানালার পাশে একটা কি বেসিনটা দেয়। আর এটার বিপরীত পাশে অথবা অপোজিট পাশে, বিপরীত পাশে আপনারা এই কিচেনটা কি বিপরীত পাশে কি করি, বিপরীত পাশে আমরা স্টোভটা বা চুলাটা দিয়ে থাকি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যখন আপনার কিচেন ডিজাইন করবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ট্রায়াঙ্গেল, এটা ত্রিভুজ, যাতে আপনারা ত্রিভুজ ফলো করবেন, ট্রায়াঙ্গেল জিনিসটা একটু ফলো করবেন। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এটা দিলাম। ট্রায়াঙ্গেল এরকম যে আসলে এখানে স্টোভ, এখানে বেসিন, ঠিক আছে, এখানে ফ্রিজ, আর এখানে ধরেন আহ, এরকম ধরেন। আপনার যখন ডিজাইন করবেন সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে ট্রায়াঙ্গেলটা ইউজ করবেন। ট্রায়াঙ্গেল হলো হলো এরকম যে বেসিন থেকে আমি সহজে যাতে চুলাতে আমি নিয়ে বসাতে পারি।
ঠিক আছে। এবং কোনো ফ্রিজ যদি আমরা ইউজ করি সেই ফ্রিজটা যাতে এই ট্রায়াঙ্গেলের ভিতরেই পড়ে। আমাদের এই ক্ষেত্রে তো আমরা এখানে আমরা কিন্তু কি দিব না, ওই ফ্রিজটা আমরা এখানে দেবো না। সেই ক্ষেত্রে আমরা ফ্রিজটা এখানে দেব, এখানে আমরা ফ্রিজটা দেব। ঠিক আছে। তো আমরা এখানেও কিন্তু ট্রায়াঙ্গেলটা ইউজ হচ্ছে। আর এই ডিসটেন্সটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ট্রায়াঙ্গেল ফলো করবেন। ট্রায়াঙ্গেল যদি ফলো করেন আপনাকে প্রপারলি ডিজাইন করতে হলে ট্রায়াঙ্গেল ফলো করতে হবে, যাতে একটা ব্যক্তি ফ্রিজ থেকে কোনো কিছু নিয়ে যাতে বেসিনে রাখতে পারে, বেসিন থেকে নিয়ে যাতে খুব সহজে চুলাতে রাখতে হবে। এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে কিন্তু আপনাকে কিচেনের সলিউশনটা করতে হবে। কি কিচেনের সলিউশনটা এভাবে করতে হবে। আপনাকে মন চাইলে এখানে স্টোভ, এখানে চুলা, এখানে ফ্রিজ এইভাবে দেওয়া যাবে না। প্রপারলি ভাবে ক্লায়েন্টকে এভাবে বলে আপনাকে হ্যান্ডেলিং করতে হবে যে আপনি এখান থেকে খুব সহজেই খাবারটা এখানে দিতে পারবেন। যেখানে আমার এই যে এখান থেকে রান্না করে, চুলা থেকে রান্না করে আমি এই যে আমাদের যে কাউন্টারটা আছে আমি এখানে আমি দিতে পারলাম, সার্ভ করতে পারলাম। ঠিক আছে। এই কোনো কিছু ধোয়ার প্রয়োজন হলে আমি এখান থেকে বেসিন থেকে আমি কি চুলাতে নিয়ে আমি আমার মতো করে কাজটা করতে পারি। বা পানিটাও কিন্তু আমি এই বেসিন থেকে নিতে পারি। তো এরকম ট্রায়াঙ্গেল শেপ বা ট্রায়াঙ্গেলের ডিজাইন অনুসারে আপনাকে ডিজাইনটা করতে হবে। আমার কথা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো স্টোভ নিয়ে আসবো, চুলা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমার যে চুলাগুলো এখানে রয়েছে সবগুলো আসলে স্ট্যান্ডার্ড মাপ রয়েছে, নো প্রবলেম। এই যে এটা একটা চুলা, ঠিক আছে, এটা দেখেন মাপ কতটুকু আছে। কতটুকু আছে? 2 ফিট 8 ইঞ্চি। 2 ফিট 8 ইঞ্চি কত? 32। এই যে আমি যেটা বলছিলাম যে একটা চুলা 30 ইঞ্চি থেকে 32 বা 34 হয়ে থাকে, এর বেশি হয় না। 34-এর উপর আমি দেখি নাই। যাই হোক, এটা এটা হলো একটা বেসিন। তো বেসিন দেখেন কত হয়, কত হলো? 3 ফিট 36। বেসিনটা 36 হয়। হ্যাঁ, আর যদি ডেপ দেখেন 1 ফিট 9 ইঞ্চি। আর এটার ডেপ দেখেন, এগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজেরই হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে এই স্টোভটা সুন্দর আছে। এটার ডেপ দেখেন কত আছে। এটা হলো কত? ও, 1 ফিট বাই 1 ফিট 1 ইঞ্চি, তার মানে 13 ইঞ্চি। এই বিষয়গুলা খেয়াল রেখেই আপনাকে ডিজাইনটা করতে হবে। তো এখন জাস্ট আমি যেটা করব সেটা হলো বেসিনগুলো আমি কপি করে নেব, চুলাগুলো কপি করে নেব। এখান থেকে আপনারা আপনাদের মতো করে যেটা পছন্দ হয় সেটা নেবেন। আমার অলরেডি এখান থেকে আমি নিয়েছি, সেটা জাস্ট আমি এখানে কপি করে জায়গা মতো জাস্ট বসিয়ে দেব। আচ্ছা, জাস্ট বসে দেব। এবং সামনে পিছনে যাতে 1-2 ইঞ্চি করে জায়গা থাকে। মিনিমাম সামনে 3 ইঞ্চি, পিছনে 2 ইঞ্চি, এরকম জায়গা থাকলে আপনার জন্য সুবিধা হবে। তারপর বেসিনটা যখন নিয়ে আসবেন, বেসিনটা নিয়ে আসেন। এই যে এখানে বেসিনটা রয়েছে, সেই বেসিনটা নিয়ে আসেন। কপি বেসিনটাও আমরা পিছনে 2-2 ইঞ্চি মিনিমাম আমরা আহ, জায়গা রাখি। দেন বসানোর পরবর্তীতে আগে ওয়ালের সাথে বসাবেন, তারপরে আপনারা একটু মুভ করবেন 2 ইঞ্চি। ওকে, ডান। তো এরকম করে যখন শেষ করবেন, পরবর্তীতে আমরা হ্যাচ ইউজ করব। হ্যাচ, এইচ এন্টার দিয়ে আমরা হ্যাচ ইউজ করে আমরা এটা ক্লোজ করব, তারপরে ম্যাচ করে দেব। ম্যাচ, ওকে, ডান। এরকম করে আপনারা কিচেনটা সুন্দর করে সাজাবেন। আমি আমার ফাইলটা দিয়ে দেব। তো এখানে দেখেন বিস্তারিত জিনিসগুলো আছে। এই বিস্তারিত জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে বুঝে শুনে নোট করে আপনারা ডিজাইনটা কমপ্লিট করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসি একটা রুমে। এখানে একটা রুমে কি কি করা যায়। এটা হলো আমার মাস্টার বেড। তো মাস্টার বেড যখন আমি ডিজাইন করব সেক্ষেত্রে আমাকে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হ্যাঁ, সেখানে আমরা পূর্ব পশ্চিম দিকে আমাদের অনেক নিয়ম আছে। সেটা ডিপেন্ড করে আমরা অনেক সময় আমাদের ইচ্ছে মতো খাটটা বসাতে পারি না। আবার অনেকে এই নিয়মটা ফলো করে, আবার অনেকে নিয়মটা ফলো করে না। ঠিক আছে। তারপরেও আপনারা চেষ্টা করবেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ এবং সাউথের দিকে আমরা চেষ্টা করি হেড এবং মাথাটা দেওয়ার জন্য। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে বেড হবে, এখানে বেড দেব। আর এখানে আমরা ক্যাবিনেট দেবো, একটা ক্যাবিনেট। আমরা বেডরুমে যে ক্যাবিনেটগুলো ইউজ করে থাকি সেই ক্যাবিনেটের ডেপথ কত হয়? সে ডেপথটা হয় 22 ইঞ্চি। 20 ইঞ্চি থেকে 22 ইঞ্চির ভিতরে হয় আমাদের ডেপ। তো আমি ফার্নিচার ইয়ে যাই।
ফার্নিচার কোথায়? ওকে, এই যে ফার্নিচার লেআউট, পিএল ইন্টার দেব। দেন আমি পিএল পলিলাইন নিয়ে আমি এখানে ফার্নিচারটা ড্র করব। কত আছে আমার? আমি কত নেব? 22 ইঞ্চি ডেপথ নেব। তারপরে আমি লেন্থ আমি কতটুকু দেব? আমি এখান থেকে এই পর্যন্ত আমি লেন্থ দেব, কিন্তু আর একটু 2-3 ইঞ্চি কমিয়ে দেব। আমি এই পর্যন্ত কি আমার দরজা থেকে পুরো দরজা পর্যন্ত দিবেন না, এখান থেকে মিনিমাম 6 ইঞ্চি আপনাকে কম দিতে হবে। মিনিমাম 6 ইঞ্চি ভিতরে আপনাকে ওই ক্যামেরাটা করতে হবে এরকম ভাবে। ঠিক আছে? তো ডেপথ আপনাকে মাস্ট বি ডেপথ জানতে হবে। ডেপথ কত? 22 ইঞ্চি। 22 ইঞ্চি আমরা মূলত দিয়ে থাকি। ডিনার লাগানোর সময় 24 ইঞ্চি এরকম, 22 থেকে 24 ইঞ্চি পর্যন্ত দিলেই হয়ে যাবে। তারপর ব্যাট, এই যে আপনারা যে ব্যাটটা আছে, এই ব্যাটটা যখন আপনারা বসাবেন, আমরা ব্যাটটা মূলত ওয়ালের সাথেই বসিয়ে থাকি। তো এরকম করে কপি করে নিয়ে এসে আপনারা জাস্ট এইখানে ব্যাটটা বসিয়ে দেবেন। হ্যাঁ, বেডের পাশে যে আপনাকে সাইড টেবিল থাকে, ওই সাইড টেবিলটাও বসাতে হবে। এবং ব্যাটটা এরকম ভাবে বসাতে হবে যাতে আপনারা চতুর্দিকে যাতে আসা যাওয়া করতে পারেন। আপনি এরকম ভাবে ধরেন, আমি সাপোজ এখানে এর এরকম ভাবে বসাইলাম। আমি যদি এরকম ভাবে বসাই, আমি যে ক্যাবিনেটটা দিচ্ছি, এই ক্যাবিনেট পাল্লা কি আমি খোলাবো না? অবশ্যই খোলাবো। তো সেই ক্ষেত্রে কি আমি এখানে পাল্লাটা ইউজ করতে পারবো না? তো ওইরকম মেজারমেন্ট অনুসারে আপনাকে প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট অনুসারে আপনাকে কি করতে হবে? বসাতে হবে। এখন আমি এখানে যদি আমি একটু ডিমেনশন দিই, কত আছে? 1 ফিট 10 ইঞ্চি। কত? 1 ফিট 10, 22 ইঞ্চি আছে। তার মানে কি আমার একটা পাল্লা 22 ইঞ্চি হয়। তার মানে আমি এতটা ক্লোজ দিতে পারবো না। আমার একটা মানুষ দাঁড়াবে, তার পরবর্তীতে সেটা ওপেন করবে। মিনিমাম আমাকে 24 থেকে আরো বেশি দিতে হবে। এখন কিন্তু আমার মোটামুটি সেট আপ হয়েছে। ঠিক আছে? আমরা আর কি দিতে পারি? মাস্টার বেডে আমরা দিতে পারি স্টাডি টেবিল দিতে পারি। হ্যাঁ, তারপরে দেওয়া ড্রেসিং দিতে পারি। ড্রেসিং দিতে আমার কতটুকু জায়গার প্রয়োজন? ড্রেসিং দিতে আমাদের 14 থেকে 18 ইঞ্চি পর্যন্ত, সরি, 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত ডেপ আমরা দিয়ে থাকি। এখন ড্রেসিংটা কোন দিকে দেবো দেখেন। আমার এখানে এই যে এখানে আমি ক্যাবিনেট ইউজ করেছি। সরি, আমরা ড্রেসিংটা এখানে ইউজ করেছি। ঠিক আছে? আমি ড্রেসিংটা এখানে আমি ইউজ করেছি। তো আমি আমার ফাইলটাও আমি এখানে দিয়ে দেবো। দাঁড়ান, আমি এটা মুভ করে। অনেক ভাই, এত লেট কেন ভাই? আজকে ফার্নিচার লেআউটের ক্লাস আমি বলেছি, সেক্ষেত্রে এত লেট হবে না। আচ্ছা, তো আমি এই ডিজাইনটা আমি আপনাদেরকে দিয়ে দেব। তো প্রপারলি ভাবে এই ডিজাইন অনুসারে আপনারা মূলত ডিজাইনটা করবেন। ঠিক আছে? ওকে, ড্রেসিং টেবিলটা আমি এখানে দিয়েছি। ড্রেসিং টেবিলের ডেপথ কতটুকু দিয়েছি দেখেন। কত? 18 দিয়েছি। তো ড্রেসিং টেবিলের ডেপথ এরকমই হয়, 16 থেকে 18 ইঞ্চি আমরা ডেপথ দিয়ে থাকি, এর বেশি আমরা দিই না। তারপরে এখানে আমরা ক্যাবিনেটটা ইউজ করেছি। ক্যাবিনেটের আমরা কত দিয়ে থাকি? 22 ইঞ্চি পর্যন্ত দিয়ে থাকি ডেপথ। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে ফার্নিচার লেআউটটা আপনারা করবেন। তার পরবর্তীতে আমরা টয়লেটের দিকে আসি। যখন আমরা টয়লেটে যাব, টয়লেটে অবশ্যই আপনাকে নর্থ এবং সাউথ এই দুই দিকে আপনাকে কমোডটা বসাতে হবে। কোনোভাবেই আপনারা ইস্ট এবং ওয়েস্টের দিকে কি কমোড বসাতে পারবেন না। এটা মাস্ট মনে রাখেন। এটা উপর ডিপেন্ড করে আমাদের আমাদের টয়লেটটা ডিজাইন করা হয়। তো দেখেন আমাদের নর্থ এদিকে, তার মানে আমি নর্থের দিকে আমি কমোডটা রাখছি, বেসিনটা এই পাশে রাখছি। এখন কমোড এবং বেসিন যখন আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের জানতে হবে যে কতটুকু জায়গা লাগে। যখন একটা ব্যক্তি কমোডে বসে, ঠিক আছে, একটা ব্যক্তি যখন কমোডে বসে, তার মিডল থেকে পাশে 18 ইঞ্চি জায়গা লাগে, মিনিমাম 18 ইঞ্চি জায়গা লাগে। দেখেন আমার কত ইঞ্চি জায়গা আছে এখানে। এই যে মিডল থেকে আপনারা দেখবেন কত আছে? 2 ইঞ্চি কম আছে। তার মানে কি আমার 2 ইঞ্চি এদিকে দিলেই হয়ে যাবে। ওকে, তো 18 ইঞ্চি জায়গা আপনারা মেপে তারপর দেখবেন যে কমোড কমোডের মিডল থেকে আমরা 18 ইঞ্চি দূরত্ব কি আমরা ওই কমোডটা আমরা বসাবো। কারণ আমরা যখন কমোডে বসি,
কমোডে বসার যে ডিস্টেন্সটা হয়ে থাকে সেটা মিডল থেকে 18 ইঞ্চি ডিস্টেন্স হয়ে থাকে। তারপরে যে বেসিনটা আমরা ইউজ করি সেটা দেখা গেছে যে 24 থেকে 30 ইঞ্চি বা 30 থেকে 36 ইঞ্চি পর্যন্ত আমরা ইউজ করে থাকি। তো আমার এটা কত আছে? এটা 24 আছে হয়তোবা, যাই হোক এটা একটু কম আছে, হ্যাঁ। তো আমরা এখানে যেহেতু জায়গাটা আমার কম, সেক্ষেত্রে আমি ওইরকম বেশি বড় আমি বেসিনটা ইউজ করতেছি না। তো আমি জাস্ট জিনিসগুলো একটু বলে রাখি যে আপনারা কমোড বসান, বেসিন বসান, সেইটার নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে। সেই মেজারমেন্ট অনুসারে আপনারা এই জিনিসগুলো বসাবেন। এমন আপনারা যদি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট না জানেন, আমি স্ট্যান্ডার্ড মেজারমেন্টের জন্য একটা বই আপনাদেরকে সাজেস্ট করব। সেটার বইটার নাম হলো টাইম সেভার। টাইম সেভার বইটা আপনারা নিজেই স্টাডি করবেন, ওখান থেকে আপনারা বইটা পেয়ে যাবেন। আমার কাছেও টাইম সেভার বইটা রয়েছে। তা আপনারা যদি চান যে বইটা কিনে নিতে পারেন, অথবা আপনারা পিডিএফ দিয়ে দেবো, যদি আপনাদের লাগে পিডিএফটা নিয়ে নেবেন। তাছাড়া গুগলে সার্চ করলে আপনারা সব স্ট্যান্ডার্ড মানগুলো পেয়ে যাবেন। তো এরকম করে আপনারা আপনাদের মতো করে এই ফার্নিচার লেআউটটা আপনারা সাজাবেন। তো নেক্সট ক্লাসে ফার্নিচার লেআউটটা আমি সবার কাছ থেকে নেব। এবং যারা যারা এই প্ল্যানটা সলভ করেন না, মাথায় রাখবেন আপনারা যে প্ল্যানটা সলভ করবেন এই সলভটা যাতে আমার মতো না হয়, আমার মতো যাতে না হয়, সেটা যাতে ডিফিকাল্ট হয়। আমি যেহেতু আপনাদের উচিত ছিল যে আসলে আজকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপর ক্লাসে জয়েন করা, কিন্তু অনেকেই করেন নাই, অনেকেই জমা দেন নাই। তো পরবর্তী ক্লাসে আপনারা ফার্নিচার লেআউট অনুসারে সবগুলা ঠিকঠাক মতো করে আপনারা দিয়ে তারপর আপনারা ক্লাসে জয়েন করবেন। আগামী ক্লাস হবে শনিবার, ঠিক আছে? তা আমি এখানে ফার্নিচার লেআউটের জন্য আমি আপনাদেরকে আমার যে ফাইলটা আছে আমি এটা দিয়ে দেব। এখান থেকে আপনারা মেজারমেন্ট নিয়ে নিয়ে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের জন্য আমি আমার এটা ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তীতে আমাদের সিলিং লেআউটের কাজ হবে। তারপর আমরা ইলেকট্রিক্যাল লেআউটের কাজ করব। তারপরে প্লাম্বিং লেআউটের কাজ করব। এই বিষয়গুলো আমরা মাথায় রাখি, আমার মাথায় রেখেই আমরা ডিজাইনগুলো করবো। আগামী 2 থেকে 3টা ক্লাস আমাদের 2D তে চলে যাবে, তার পরবর্তীতে আমরা 3D শুরু করব। 3D আমরা শুরু করব। 3Dর আগেই আপনারা এই ডিজাইনগুলো আপনারা শেষ করে নেবেন, বা অ্যাসাইনমেন্টগুলো শেষ করবেন। আমরা 2D পর্যন্ত আমরা রাখবো। 2D সব অ্যাসাইনমেন্ট জমা দিলে আমরা 3Dটা শুরু করব। তো আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, বা কারো যদি বুঝতে সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন, বা পরবর্তী ক্লাসে ওই আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, হ্যাঁ। ওকে।